তো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2017 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো অনলাইন, যেটি মূলত একটি সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি। যেখানে এমন একজন কলেজ পড়ুয়া জিনিয়াস ছেলেকে দেখানো হয়েছে যার কিনা অনলাইন সম্পর্কে অনেক নলেজ আছে, এমনকি সে কম্পিউটারের যে কোনো সিস্টেমকে হ্যাক করতে পারতো। সে আর তার বন্ধু কপি পেস্টে এতটা পরিমাণে দক্ষ ছিল যে তারা যে কোনো ব্যাংকেরই ডকুমেন্ট হুবহু নকল করতে পারতো, এমনকি তারা যে কোনো ওয়েবসাইট হ্যাক করে টাকার অ্যামাউন্টও পরিবর্তন করে দিতে পারতো। কিন্তু তারা তাদের এই দক্ষতাটা কি কাজে লাগিয়ে তৈরি করে ফেলে অনেক বড় একটি মাস্টার প্ল্যান, যেটা সবটুকুই ছিল অনলাইন স্ক্যাম। আর সেটাকে কাজে লাগিয়ে তারা অনেকগুলো ব্যাংকে লুটতে শুরু করে। তাদের এই ট্র্যাপটি কেউই ধরতে পারে না, আর যার ফলে তারা মুহূর্তের মধ্যে হয়ে যায় সাধারণ মানুষ থেকে কোটিপতি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে তাদের এই প্ল্যানটি তারা কিভাবে তৈরি করেছিল, আর তাদের এই প্ল্যানটি বাস্তবায়ন করতে গিয়ে তাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেটাই জানবো আমাদের আজকে এই মুভিতে। তো চলুন ঘুরে আসা যাক দুর্ধর্ষ এক হ্যাকার টিমের গল্প থেকে। তো গল্পটি শুরু করা হয় সাউথ কোরিয়া সিওল শহরকে দেখিয়ে, যেখানে মিন নামে একটি ছেলে ছিল যে কিনা বর্তমানে কলেজ স্টুডেন্ট ছিল। তো সে এখানে মিস্টার জ্যাং নামক একজন ব্যক্তির কাছে এসেছে যার কিনা একটি কোম্পানি রয়েছে, আর এই কোম্পানিটির কাজ হচ্ছে যে কোনো মানুষকে লোনের ব্যবস্থা করে দেওয়া। যে সকল মানুষের কাছে কোনো কিছুই নেই, ব্যাংকের কাছে জামানত রেখে লোন নেওয়ার জন্য তাদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া। আর মিনো হচ্ছে তেমনই একজন মানুষ, সে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করে, আর তার কাছেও এমন কোনো জিনিস ছিল না যেটা দেখিয়ে সে লোন নিতে পারবে। আর তাই সে মিস্টার জ্যাং এর কাছে এসেছে যেন সে লোন নিতে পারে। আর মিস্টার জ্যাংও তার সমস্ত কাগজপত্র রেডি করতে থাকে, এমনকি তাকে একটা দামি স্যুটও দেওয়া হয় যাতে করে তাকে অনেক ধনী মানুষের মতো দেখতে মনে হয়। আর কিভাবে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে সেটাও তারা শিখিয়ে দেয়। এছাড়া তারা কিছু ফেক ডকুমেন্টও তৈরি করে ফেলে যেখানে লেখা ছিল সে অনেক বড় একটি কোম্পানিতে জব করে। আসলে মিস্টার জ্যাং এর কাজ ছিল এটা, সে সাধারণ মানুষকে দামি জামা কাপড় এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিয়ে হুবহু বড়লোকের মতো তৈরি করে ফেলে। এরপরে বড় বড় ব্যাংক থেকে তাদেরকে লোনের ব্যবস্থা করে দেয়। আসলে এই কাজটি করার জন্য তার একটি টিমও রয়েছে। তাদের টিমে মোট 4 জন সদস্য ছিল, যাদের নাম ছিল মিস্টার সং, মিস্টার পার্ক, মিস্টার কিটি, মিস হার্ন। এরপরে মিন তাদের পুরো টিমের সাহায্যে সমস্ত কিছু রেডি করে চলে যায় বড় একটি ব্যাংকে লোন নেওয়ার জন্য। সেখানকার এমপ্লয়িরা তার সমস্ত ডকুমেন্ট দেখে তাকে সঙ্গে সঙ্গে $30,000 লোন দিয়ে দেয়, যার পরিমাণ ছিল বাংলা টাকায় প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু এখানকার এমপ্লয়িটি মিনকে কনফার্ম করার জন্য সে কল করে মিনের টেক্সটাইল কোম্পানিতে, কিন্তু সে ফোন কলটি রিসিভ করেছিল মিস্টার জ্যাং। এখানে সে তাকে কনফার্ম করে যে মিন তাদের টেক্সটাইল কোম্পানিতে অনেক বড় একটা পদে জব করে, যার কারণে মিনের ডকুমেন্ট গুলো সেখানে অ্যাপ্রুভ হয়ে যায়। মিস্টার জ্যাং যেহেতু মিনকে এই লোনটি পাইয়ে দিয়েছে তাই কমিশন হিসেবে সে $9,000 পায়, আর এই টাকা উসুলের দায়িত্ব পালন করে তাদের টিম মেম্বার জিতেন। অন্যদিকে আমরা বিশেষ একটি টিমকে দেখতে পাই যারা কিনা এই ফ্রড লোন কোম্পানিকে ধরার জন্য মিশন পরিচালনা করছিল, আর পুলিশ ফোর্সে তাদের এই কাজটি করার দায়িত্ব দিয়েছে। আর এই টিমে মোট 3 জন সদস্য ছিল, আর তাদের মধ্যে মিস্টার জুন ছিল তাদের ডিরেক্টর। আর তাদের টিমের মধ্যে সেই একমাত্র ব্যক্তি ছিল যে কিনা এই মিশনটা নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল, আর বাকি 2 জন ছিল অনেক ফাঁকিবাজ। তারা শুধু সারাক্ষণ কম্পিউটারে টাস খেলতো, বরঞ্চ তাদের ডিরেক্টর যদি তাদেরকে কিছু বলতে যেত মিশন নিয়ে, তখন তাকেই তারা উল্টো অপমান করে পাঠিয়ে যেত। তাদেরকে কিছু বলা আর গরুকে ঘাস খাওয়ানো সমান কথা ছিল। আসলে তার মাঝে মাঝে মনে হয় এই বেয়াদব দুটোর সাথে তার কাজ করাই হলো তার জীবনের সবচেয়ে বড় ভুল। অন্যদিকে আমরা মিনকে দেখতে পাই যে কিনা তার ফেক ডকুমেন্ট দিয়ে লোন নিয়েছিল, আর এখানে আমরা দেখতে পাই মিনেরও একটি টিম রয়েছে। সে তার কলেজের কয়েকজন বন্ধুদেরকে নিয়ে একটি টিম গঠন করেছে। আসলে তার নিজেরও একটি ফ্রড লোনের টিম রয়েছে, যেটা সম্পর্কে তাদের টিমের মেম্বার ব্যতীত অন্য কেউই জানে না। আর তাদের টিমে রয়েছে মোট 3 জন সদস্য, তারা গোপনে গোপনে এই ফ্রড কাজগুলো করে থাকে। আর মিন এখানে তার ব্যাংক অ্যাকাউন্টে চেক করে, যখন তার অ্যাকাউন্টে $30,000 চলে আসে তখন তার টিমের সাথে মিলে পরের ধাপটি শুরু করে। তো তাদের এই টিম মেম্বারটির নাম হচ্ছে জিজু, আর জিজু ছিল একজন কম্পিউটার অপারেটর, তাকে ছোটখাটো একজন হ্যাকারও বলা চলে। তো মিন এখানে জিজুর সাথে মিলে এমন একটি সিস্টেম করে ফেলে তার অ্যাকাউন্টের সাথে, যেন তার অ্যাকাউন্টে দেখে মনে হয় তার অ্যাকাউন্টে $30,000 আসলে আসেই নেই, কিন্তু এর আগেই তাদের অ্যাকাউন্টে থাকা $30,000 তারা উইথড্র করে নিয়েছে। অন্যদিকে মিস্টার জ্যাং এর টিম মেম্বার গীতে তাদের পাওনা টাকার জন্য অপেক্ষা করছিল, আর ঠিক এমন সময় মিন চলে আসে। সে তখন মিনকে নানাভাবে হুমকি দেয়, কারণ মিন প্রায় অনেক সময় ধরে তার ফোনটি ধরছিল না। এরপরে সে যখন মিনের কাছে টাকা চায় তখন মিন সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টটি দেখায়। সে তাকে বলে ওই ব্যাংক থেকে তাকে কোনো ধরনের লোনের টাকা দেওয়া হয়নি, তাহলে কিভাবে সে এখন তাকে $9,000 দিবে। কিন্তু আগেই মিন তার অ্যাকাউন্টে থাকা সকল টাকাগুলো অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে। মিন এখানে তাকে বলে আপনারা কেমন সিস্টেম করে দিয়েছেন,
আমাকে তো কোনো ধরনের লোনের টাকা দেওয়াই হয়নি। আমার কাছে তো মনে হচ্ছে তারা আমার ডকুমেন্টগুলো অ্যাপ্রুভই করেনি। এরপরে কিতা সে ব্যাংকে কাগজে থাকা নাম্বারে কল করে, আর সেই কলটি রিসিভ করে মিনেরই একজন বান্ধবী। আসলে মিন কিতিকে যে কাগজটি দেখিয়েছে সেটা জিনজু এবং সে মিলে তৈরি করেছে, আর সেটা দেখতে হুবহুই একদম ব্যাংকের কাগজের মতোই ছিল। কারণ জিনজু কপি পেস্ট করতে অনেক বেশি এক্সপার্ট, তাই সে ওই ব্যাংকের সমস্ত ডকুমেন্টগুলো কপি পেস্ট করে হুবহু ওই ব্যাংকের মতো দেখতে আরেকটি ডকুমেন্ট তৈরি করেছে। আর মিনের বান্ধবী কিতুকুকে বলে যে মিনের কাগজগুলো তাদের ব্যাংকে অ্যাপ্রুভ করা হয়নি, যার কারণে মিনকে কোনো ধরনের লোন দেওয়া হয়নি, যার কারণে মিন টাকা দেওয়ার হাত থেকে এখানে বেঁচে যায়। মিনের এই বান্ধবীটির নাম হলো সহি, আর জিজন এবং সহিকে নিয়েছিল তার টিম। এরপর মিন তাদের দুজনকে এই $30,000 দেখিয়ে বলে এই $30,000 হচ্ছে তাদের কোম্পানির ইনভেস্টমেন্ট, মানে তাদের ইনভেস্টমেন্ট। আর 1 মাসের মধ্যে এই $30,000কে ডাবল করতে হবে, মানে $60,000। ওই সমস্ত টাকা দিয়ে তাদের ইনভেস্টমেন্ট তারা বাড়াতে থাকবে। এখানে থাকা সহি এবং জিনজু তার কাছে জানতে চায় যে সে এটা কিভাবে করবে। মিন তখন তাদের দুজনকে অনলাইন থেকে একটি ঘড়ি দেখায়, আর তাদেরকে বলে এটা অরিজিনাল ব্র্যান্ডের ঘড়ি না, কিন্তু এই ঘড়িটি দেখতে এতটা পরিমাণে রিয়েলিস্টিক ছিল যে ধরার কোনো উপায় নেই যে এটা ডুপ্লিকেট ঘড়ি, এটা আসল ব্র্যান্ডের ঘড়ি নয়। মিন তখন তাদের দুজনকে এই ঘড়িটি দিয়ে বলে তোমরা কি বলতে পারো এটা আসল ঘড়ি নয় যে এটা ডুপ্লিকেট ঘড়ি? তোমরা পারলে এটি যাচাই করে দেখো। এরপরে আমাদের পরবর্তী কাজ হবে এই ঘড়িটির উপরে, আমরা চাইলে এই ঘড়িটি আসল দামে বিক্রি করতে পারবো। এরপরে মিন তার সঙ্গীতের সাথে প্ল্যান করতে শুরু করে। আসল তার প্ল্যানটি ছিল তাদের কাছে যে $30,000 রয়েছে সেই $30,000 ইনভেস্ট করে এরকম কপি ঘড়ি তৈরি করবে। এরপরে তারা পরবর্তী প্ল্যানের মাধ্যমে এগুলোকে আস্তে আস্তে বিক্রি করতে শুরু করবে। যেহেতু সাধারণ মানুষেরা এই ঘড়িগুলো অরিজিনাল ঘড়ি মনে করে কিনবে, সে কারণে তারা অল্প কয়েকদিনের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবে। পরের দিন মিন সহিকে নিয়ে সেই দোকানটিতে চলে যায় যেখানে কিনা হুবহু অরিজিনাল ঘড়ির মতো দেখতে কপি ঘড়িগুলো রয়েছে। তো এখানে তারা এই সব ওনারের কাছে তাদের কাছে থাকা $30,000-এরই ঘড়ি অর্ডার করে। ওনারা তখন তাদের অর্ডারটি নিয়ে তাদের অন্য একটি শপে চলে যায়, আর মিনের সাথে সহিও এখান থেকে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই মিনের কাছে কিছু একটা সন্দেহ হয়, তাই আবারও সে সেই সব ওনারের কাছে চলে যায় আর তার অর্ডার করা সেই ঘড়িগুলোর ব্যাপারে সে জিজ্ঞাসা করে। স্বপনা তখন তাকে বলে তোমার অর্ডারটি তো ক্যান্সেল করা হয়েছে। মিন এই কথাটি শুনে অনেক অবাক হয় এবং স্বপনার কাছে জিজ্ঞাসা করে কে আমার অর্ডারটি ক্যান্সেল করেছে। সে জানায় যে তোমার সাথে একটা মেয়ে এসেছিল, সে তো তুমি যাওয়ার কিছুক্ষণ পরে আবার ফিরে এসে অর্ডারটি ক্যান্সেল করে আর $30,000 তার সাথে করে নিয়ে যায়। এই কথাটি শুনে মিন এখানে টাসকি খেয়ে যায়, আর সে এখানে বুঝতে পারে সহি আসলে তাদের সাথে একটু বেইমানি খেলেছে। এরপর মিন সেখান থেকে বের হয়ে সহিকে খুঁজতে থাকে, কিন্তু সহি তো ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছে। তাই মিন তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও সে তাকে কোথাও খুঁজে পায় না। এরপর সে মন খারাপ করে তাদের সিক্রেট অফিসে চলে আসে, কিন্তু যখন সে ভিতরে যায় তখন সে দেখতে পারে তাদের বন্ধু জিজনকে মিস্টার পার্ক নামক ওই ব্যক্তিটি অনেক মেরেছে। আসলে মিস্টার পার্ক হলো মিস্টার জ্যাংয়েরই একজন লোক। আসলে তার কাজটি হলো তাদের কোম্পানির সাথে যারা বেইমানি করবে তাদেরকে শাস্তি দেওয়া। অর্থাৎ তারা বুঝে গিয়েছিল মিন আসলে তাদের সাথে চালাকি করেছে। তখন পার্ক মিনকে ধরো মিস্টার জ্যাংয়ের কাছে নিয়ে যায়। মিন তখন তার নিজের ভুলের জন্য মিস্টার জ্যাংয়ের কাছে ক্ষমা চায়, আর সে জানায় তার একজন সঙ্গী তার সমস্ত টাকা চুরি করে পালিয়েছে, তো সে চাইলেও তার টাকা সে পরিশোধ করতে পারবে না। মিস্টার জ্যাং তখন মিনকে বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার কাছে অন্য একটি রাস্তা রয়েছে যেটার মাধ্যমে তুমি আমার টাকা পরিশোধ করবে, আর এটার মাধ্যমে তুমি আমার টাকা পরিশোধ করতে পারবে, যার জন্য তোমাকে আমাদের টিমে জয়েন হতে হবে। এখন থেকে তুমি আমাদের হয়ে কাজ করবে। ব্যাংকের বই জালিয়াতি করে তুমি আমাদেরকে যেভাবে বোকা বানিয়েছো সেটা আমাকে সত্যিই খুব ইমপ্রেস করেছে, তাই আমি চাই তুমি আমাদের টিমে কাজ করো। আর যদি তুমি আমার অফারে রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 1 বছরে $5,00,000 দিব। আর এত টাকা পেলে তুমি তো সারা জীবনই বসে খেতে পারবে। আর এখন বলো তুমি কি আমার সাথে কাজ করতে চাও? মিস্টার জ্যাংয়ের এই অফারটি মিনের কাছে অনেক ভালো লাগে, যার কারণে সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ সে টাকার জন্যই তো এই সকল ফ্রড কাজগুলো করে থাকে। যদি সে একটি দক্ষ টিমের সাথে কাজ করে তাহলে তার অনেক লাভ হবে, যার ফলে মিন এখানে মিস্টার জ্যাংয়ের এই অফারে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা সে তার বাড়িতে চলে যায় যেখানে তার মা বাবা রয়েছে, যেখানে তাদের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। তার মা বাবা কোরিয়ার একটি বস্তি এলাকায় থাকে, তারা অনেক কষ্ট করে তাদের জীবনযাপন করে থাকে। আর ছোটবেলাতে মিনও অনেক কষ্ট করেছে। তার মা বাবা তাকে লেখাপড়া করাতে গিয়ে তাদের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে, যার কারণে মিন মূলত অনেক টাকার মালিক হতে চায়, যাতে করে সে তার মা বাবার সকল কষ্ট দূর করতে পারে, তাদেরকে সুন্দর একটি জীবন দিতে পারে। অন্যদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখতে পাই, সে এখানে বিশেষ একটি রেজিস্টার্ড খাতা দেখছিল। আসলে তাদের দেশে যতগুলো ব্যাংক ছিল তাদের সমস্তগুলোর ইনফরমেশন
এই রেজিস্টার্ড খাতায় ছিল। এমনকি তারা এখানে বিভিন্ন ব্যাংক সম্পর্কে অনেক ধরনের ইনফরমেশন পায়, যেমন কোন সময় কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং কেমন ইন্টারেস্টে লোন দেয়, যাতে করে গ্রাহকদের জন্য লস না খায় বা তাদের জন্য প্রফিট হয়, এমন সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন এই জায়গায় দেওয়া ছিল। তারা এখানে তাদের এই সকল তথ্যগুলোর উপরে ভিত্তি করে পরবর্তী স্টেপ নেয়, যে কোন ব্যাংক থেকে কোন সময় লোন নিতে হবে এবং কেমন ইন্টারেস্ট হারে লোন নিতে পারবে। আর যার ফলে তাদের ক্লায়েন্টদেরকে তারা লোন পাইয়ে দিয়ে তারাও কিছু পরিমাণ টাকা কমিশন পায়। মানে তাদের এই কাজটা পুরো লিগ্যালভাবে ইনলিগ্যাল কাজ করা, মানে সরাসরি একটি পারফেক্ট স্ক্যামের শিকার হয় সাধারণ জনগণ বা ওই সকল ব্যাংকগুলো। এরপর সে ওই মহিলাটাকে ওখানে গিয়ে কি কি করতে হবে সেই সমস্ত প্রসেস শিখিয়ে দেয়, এমনকি এটাও বলে দেয় যে কিভাবে ওখানে গিয়ে কথা বলতে হবে। এরকম করে তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। অন্যদিকে আমাদেরকে মিনকে দেখানো হয় সে জুনদের অফিসে ঢুকে রেজিস্টার্ড খাতাটি নিয়ে এখান থেকে পালাচ্ছিল, যেখানে কিনা বিভিন্ন ব্যাংকের ব্যাপারে সিক্রেট কিছু ইনফরমেশন ছিল। কিন্তু সে যখন রেজিস্টারটি নিয়ে পালাচ্ছিল তখন তাকে পিছন থেকে বাধা দেয় মিস্টার সং। এমনকি সে মিনের কাছ থেকে জোর করে ওই রেজিস্টারটি নিয়ে নেয়। আর এমন সময় এখানে চলে আসে কিতে। আর সে কোনো মতে মিস্টার জ্যাং এবং কিমকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কিতে তাদেরকে একটি পুরনো গোডাউনে নিয়ে এসেছিল, আর তাদেরকে বাঁচানোর জন্য মিস্টার জ্যাং কিতের উপরে অনেক খুশি হয়ে যায়। এরপর সে মিনকে তার হাতে থাকা একটি রেজিস্টার্ড খাতা দেখায়, আর সে জানায় এটা হলো সেই রেজিস্টার্ডের কপি। অর্থাৎ সং রেজিস্টার্ডে নিয়ে গেলেও এখন তাদের আর কিছু যায় আসে না, কারণ তাদের কাছেও একটি রেজিস্টার্ডের কপি রয়েছে, যার ফলে তাদের কাজ তারা অনায়াসেই করতে পারবে। এখানে মিস্টার জ্যাং এই কপিটি মিনের হাতে দিয়ে দেয় আর তাকে বলে আজ থেকে এই খাতাটির দায়িত্ব তোমার, কারণ এই খাতাটি পরিচালনা করার যোগ্যতা একমাত্র তোমার মধ্যেই রয়েছে। এছাড়া মিনকে সে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে, তুমি যতই ফ্রড কাজ করে বড় হও না কেন, তুমি কখনো এমন কোনো কারোর সাথে ফ্রড কাজ করবে না যে লোকসানের কারণে সে আর কখনো ঘুরে উঠতে পারবে না। মানে একজনের জীবনের সমস্ত সম্পদ সঞ্চয় রাখে তারা একটা ব্যাংকে কিছুটা পরিমাণ মুনাফা আয়ের জন্য, কিন্তু তারা যদি তাদের জীবনের সমস্ত সঞ্চয়গুলো কোনো একটা স্ক্যামের শিকার হয় হারিয়ে ফেলে, তাহলে তারা আর কোনোদিনই দাঁড়াতে পারবে না। তো তুমি যদি স্ক্যাম করেই থাকো তাহলে বড়লোকদের টাকা লুটো, কোনোদিনই গরিবদের সাথে কোনো ধরনের স্ক্যাম বা প্রতারণা করবে না। এরপর আমাদেরকে মিনকে দেখানো হয় সে মিস হংয়ের সাথে একটি বিজনেস পরিকল্পনা করছিল। আসলে সে নতুন একটি বিজনেস শুরু করতে চেয়েছিল, এমনকি সে তার বিজনেসে তার বন্ধু জুনকেও নিয়ে নেয়, কারণ সে অনেক বেশি কপি পেস্ট করতে এক্সপার্ট ছিল। এখানে তাদের টিমের সদস্য সংখ্যা ছিল মোট 4 জন। সে তার দলের সমস্ত সদস্যদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে তারা তাদের নতুন বিজনেসের মাধ্যমে টাকা ইনকাম করবে। এমনকি তার কিছুদিন পরেই তারা কিছু টাকার মাধ্যমে একটি অনলাইন প্ল্যাটফর্ম খুলে ফেলে, যেটির নাম দেওয়া হয় অনলাইন লোন সার্ভিস। আসলে তারা এক সময় অনেক মানুষের সাথে কমিউনিকেশন করতে চেয়েছিল, যেটা সামনাসামনি কোনোদিনই পসিবল ছিল না। তাছাড়া দেখতে দেখতে তাদের ওয়েবসাইটে সাধারণ জনগণের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে পড়ে, কারণ তারা বিভিন্ন ধরনের ব্যাংক থেকে সাধারণ জনগণকে লোন পেয়ে দিত, বিনিময়ে তারা অল্প কিছু কমিশন রাখতো। এছাড়া যেহেতু তারা কমিশনের বিনিময়ে আয় করছে, এতে করে তাদের অনেক কাস্টমারের দরকার, যাতে করে তারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারে। এছাড়া দেখতে দেখতে তাদের ওয়েবসাইটের ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়ায় 3 লক্ষেরও বেশি। অন্যদিকে মিস্টার পার্কও একটি বিজনেস শুরু করে, কিন্তু মিস্টার পার্কের বিজনেসটি ছিল ডার্কি লোনের বিজনেস। গরিব মানুষদের সাথে প্রতারণা করে তার বিজনেসটি পরিচালনা করবে। ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন লোনের মাধ্যমে, কিছুদিন গাড়িটি চালানোর পরে হঠাৎ করে গাড়িটি চুরি হয়ে যায়, কিন্তু এই চুরিটি করায় মূলত পার্ক, কারণ এই গাড়িটি তাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছিল, আর চুরি করে তাদের কোম্পানিতে নিয়ে যাওয়া হয়। এরপরে নতুন কারোর কাছে এই গাড়িটি লোনের মাধ্যমে বিক্রি করা হয় এবং সেই গাড়িটি কিছুদিন পরে পুনরায় আবার চুরি করে আনা হয়। এভাবেই সাধারণ জনগণের সাথে সে প্রতারণা করত এবং তার কোম্পানিটি পরিচালনা করত, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে তাদের অনেক বেশি টাকা প্রফিট হয়। কিন্তু মিন এখানে মিস্টার জ্যাংকে দেওয়া কথাটি আর রাখতে পারেনি। সে অধিক লাভের আশায় গরিব মানুষদের সাথে ডার্কি লোনে বিজনেস শুরু করে, যার ফলে সে সকল লোকগুলো আর এই লোনটি পরিশোধ করতে পারেনি। এক পর্যায়ে গিয়ে তারা আত্মহত্যা করে। কিন্তু এমন সময় এখানে ডিটেকটিভ জুন চলে আসে, তাকে দেখে মিন তাড়াতাড়ি করে পালিয়ে যায়, কিন্তু ডিটেকটিভ জুন মিস্টার জ্যাংকে ঠিকই ধরে ফেলে এবং তার সঙ্গে করে নিয়ে যায়। এরপরে মিনকে দেখা যায় সে তার বাড়িতে চলে গেছে। সে তার বাড়িতে গিয়ে দেখে তার বাবা মা এখনো গরিবের মতনই জীবনযাপন করছে, ঠিক আগে যেমন থাকতো। এইটা দেখার পরে মিন অনেক বেশি অবাক হয়ে যায় এবং তার মা বাবাকে জিজ্ঞাসা করে যে এইটার কারণ কি। আমি তো তোমাদেরকে যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি এবং সঙ্গে বলে দিয়েছি তোমাদের জীবনটাকে তোমরা সাজিয়ে নাও, তাও তোমরা এমনভাবে জীবনযাপন কেন করছো? এই কথার উত্তরে তার বাবা মা জানায়
যে তুমি ডার্কি লোনে কাজ করো, অবৈধ পথে এই টাকা ইনকাম করেছো, তো আমরা তোমার টাকা স্পর্শ করে দেখবো না। এই হলো তোমার টাকা নিয়ে এই বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। এরপরে সে তার অফিসে চলে যায়। সে একজন মেয়ে সেজে মিস্টার সংকে মেসেজ করে। একটা সুন্দরী মেয়ের মেসেজ দেখে মিস্টার সং সঙ্গে সঙ্গে রিপ্লাই দেয় এবং ওই মেয়েটি বলে আমার একটি লোন প্রয়োজন। সেটা লোনের ব্যাপারে মিস্টার সঙ্গের সাথে কথা বলে এবং মিস্টার সঙ্গও সেই লোনটি দেওয়ার জন্য, মানে লোনটি পাইয়ে দেওয়ার জন্য সে রাজি হয়ে যায়। মিনের পরে ডিটেকটিভ জুনের সাথে দেখা করে এবং তাকে বলে আমি আমার ভুলটি স্বীকার করছি, তুমি চাইলে আমাকে ধরতে পারো। কিন্তু সে এখানে একটা কথা বলে যে আমাকে ধরার আগে মিস্টার পার্কে ধরতে হবে, কারণ সে এইসব কিছুর মাস্টার মাইন্ড। আর সে আরো বলে মিস্টার জ্যাং একজন ভালো মানুষ, তুমি তাকে ছেড়ে দাও, কারণ সে আমাদেরকে মিস্টার পার্কে ধরতে অনেক সাহায্য করবে। যার কারণে সে মিস্টার জ্যাংকে ছেড়ে দেয় এবং মিনের সাথে মিলে প্ল্যান করতে থাকে কিভাবে মিস্টার পার্ককে ধরবে। আর মিস্টার জ্যাংকে ছেড়ে দেওয়ার কারণ হলো সে আসলে এসব কিছুর মাস্টার মাইন্ডকে ধরতে চেয়েছিল। মুভির এই দৃশ্যে আমাদেরকে দেখানো হয় মিস্টার পার্ক মিনের সাথে কাজ করা একটি মেয়েকে ধরে আনে এবং তাকে অনেক বেশি টর্চার করে। তার কাছে জানতে চায় মিনের পরবর্তী প্ল্যান কি ছিল এবং সে কি করতে চায় বা তার অফিসটি কোথায় ছিল। সে এত অত্যাচার সহ্য করতে না পেরে সে এক পর্যায়ে বলে দেয় যে মিনের সিক্রেট অফিসটি কোথায় ছিল। আসলে সে সন্দেহ করতেছিল মিন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেটা সত্যি ছিল। এরপর সে বেরিয়ে পড়ে মিনকে ধরার জন্য। ডিটেকটিভ জুনকে ফোন দিয়ে বলে দেয় এবং তাকে ধরার জন্য সেখানে চলে যায়, কারণ সেখানে তার সিক্রেট অফিসটি রয়েছে। আর যদি ডিটেকটিভ জুনকে নিয়ে সেখানে যাওয়া যায় তাহলে হাতে নাতে প্রমাণ সহ তাদেরকে ধরা যাবে। এই আশায় তারা সেখানে চলে যায়। কিন্তু তারা সেখানে গিয়ে দেখে যে ওখানে কোনো অফিস নেই, সেটা ছিল পরিত্যক্ত একটা বাড়ি। আসলে এখানে মিনের উদ্দেশ্য ছিল মিস্টার পার্ক যখন ডিটেকটিভ জুনের সাথে ব্যস্ত থাকবে তখন পার্কের অফিসে গিয়ে সে তার বিরুদ্ধে সকল প্রমাণ কালেক্ট করবে এবং মিস্টার জুনের বিরুদ্ধে সকল প্রমাণগুলো কালেক্ট করা হয়ে গেলে ডিটেকটিভ জুনকে সেগুলো পাঠিয়ে দেবে। যার কারণে অতি সহজেই ডিটেকটিভ জুন মিস্টার পার্ককে ধরে ফেলতে পারবে, কারণ মিস্টার পার্ক তো ডিটেকটিভ জুনের সাথেই থাকবে। এরপর মিন যখন মিস্টার পার্কের অফিসে ঢোকে মিস্টার পার্কের বিরুদ্ধে প্রমাণ কালেক্ট করার জন্য, তখন মিস্টার পার্ক কোনো এক কারণে বুঝে যায় যে সে তার অফিসে কোনো একজন লোক ঢুকেছে। সে তখন সঙ্গে সঙ্গে তার অফিসে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে যে এখানে মিন রয়েছে, তার বিরুদ্ধে প্রমাণ খুঁজছে। এইটা দেখে তো সে অনেক রেগে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে মারতে শুরু করে। কিন্তু কোনো এক পর্যায়ে এখানে ডিটেকটিভ জুনও চলে আসে। মিস্টার পার্ক সঙ্গে সঙ্গে বুঝে যায় যে ডিটেকটিভ জুন এবং মিন একসঙ্গে মিলে আছে আর তাকে ধরতে এখানে এসেছে। তাদের কাছে কোনো না কোনো একটি প্রমাণ রয়েছে। এটা দেখে সে এখান থেকে পালাতে শুরু করে। সে তার গাড়ি নিয়ে যখন তাদের হাতের নাগাল থেকে বের হয়ে যাচ্ছিল তখনই মিন এখানে গাড়ি নিয়ে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে এবং যখন তার জ্ঞান ফেলে তখন দেখা যায় মিস্টার পার্ককে তারা ধরে ফেলে এবং তার কাছ থেকে অনেক টাকা উদ্ধার করে, যেগুলোর পরবর্তীতে তারা যাদের কাছ থেকে মিস্টার পার্ক এই সকল টাকাগুলো এনেছে, মানে যাদের সাথে সে স্ক্যাম করেছে তাদের ফ্যামিলিকে তারা এই টাকাগুলো বুঝিয়ে দেয় এবং এই কাজগুলো তারা কয়েকদিনের মধ্যেই করে ফেলে। এর মাধ্যমে এই মুভিটির হ্যাপি এন্ডিং করা হয়। তো বন্ধুরা, আজকে মুভিটা তোমাদের কাছে কেমন লাগলো আমি জানি না, কিন্তু আমার মাথার ভিতরে কিছুই ঢোকে না। এই সিন দিয়ে ঢুকছে, ওই সিন দিয়ে বাইরে গেছে। আমরা চাচ্ছি এরপর থেকে আমরা একটু ভিন্ন ধর্মী মুভি নিয়ে আসবো, মানে ভিন্ন ধর্মী কিছু মুভি এক্সপ্লেন নিয়ে আসবো। তো সারপ্রাইজটা কি হতে পারে তোমরা গেস করো আর আমাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে তোমার ভাইয়ের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।